শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। বর্তমানে পৃথিবীতে একটি মহামারী চলছে, সে সম্পর্কে হয়তো তোমরা সবাই জানো। সেই জন্য আজ বিদ্যালয় বন্ধ, তোমরা বাড়িতে আসো। তবে হ্যাঁ, আশা করি খুব শীঘ্রই আমরা এই সংকটটা কাটিয়ে উঠতে পারবো এবং তোমরা আমাদের সামনে চলে আসবে। এখন তোমাদের সাথে আমরা সরাসরি ক্লাস করতে পারবো। আর যতদিন না আমরা তা পারছি ততদিন তোমরা বাড়িতে থাকো, বাসায় পড়াশোনা করো এবং আমরা তোমাদের সাহায্য করার জন্য অনলাইন ক্লাস করছি। আজকে তোমাদের আমি ধ্বনি ও বর্ণ সম্পর্কে একটা ক্লাস নিব। ধ্বনি ধ্বনি কাকে বলে? কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদানসমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলে। তার মানে কি, কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে অংশ পাওয়া যায় বা যে উপাদানগুলো পাওয়া যায় তাকে বলা হয় ধ্বনি। এছাড়া ব্যাকরণ শাস্ত্রে মানুষের কণ্ঠ নিঃসৃত আওয়াজকে ধ্বনি বলে। তোমরা লিখে রাখতে পারো যে মানুষের কণ্ঠ নিঃসৃত আওয়াজকে ধ্বনি বলে। যেমন আমরা যদি যে অ একটা ধ্বনি, আমরা যদি উচ্চারণ করি যে অ, তাহলে এটা একটা ধ্বনি। তেমনি ধ্বনির প্রকারভেদ দেখো, ধ্বনি কত প্রকার? ধ্বনির প্রকারভেদ, ধ্বনি হচ্ছে দুই প্রকার, স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। ধ্বনি কত প্রকার? স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। ধ্বনি হচ্ছে দুই প্রকার, স্বরধ্বনি আর হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। দেখো স্বরধ্বনি কাকে বলে? স্বরধ্বনি যে ধ্বনি উচ্চারণের সময় মুখের কোথাও কোনো বাধা পায় না বা যে ধ্বনি ব্যঞ্জন ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে বলা হয় স্বরধ্বনি। আমি আবারও বলছি, যে ধ্বনি উচ্চারণের সময় মুখের কোথাও কোনো বাধা পায় না বা যে ধ্বনি ব্যঞ্জন ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে বলা হয় স্বরধ্বনি। তার মানে হচ্ছে যে ধ্বনি নিজে নিজে উচ্চারিত হয়, তার অন্যের কারণে সাহায্যের প্রয়োজন হয় না, অন্য ধ্বনির সাহায্যের প্রয়োজন হয় না, তাকে বলা হয় স্বরধ্বনি। যেমন অ, স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, এগুলি হচ্ছে স্বরধ্বনি। আর স্বরধ্বনি হচ্ছে কয়টি? তোমরা সবাই জানো হয়তো। স্বরধ্বনি হচ্ছে 11টি। স্বরধ্বনি কয়টি? 11টি। স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, উ, ও। এই যে 11টা ধ্বনি, এই ধ্বনিগুলোকে বলা হয় স্বরধ্বনি। তবে হ্যাঁ, মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? 60টি। মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি। তোমাদের মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি। সেগুলি কি দেখো তো? মৌলিক স্বরধ্বনি, সেগুলি হচ্ছে স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব ও, ও, এ, ও, মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি। স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই না, হ্রস্ব উ, এ, উ আর এ। মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি। দেখো, তারপরে আসি আমরা ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? ব্যঞ্জন ধ্বনি যে ধ্বনি উচ্চারণের সময় মুখের কোথাও না কোথাও বাধা পায় বা
যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। আমি আবারও বলছি, দেখো, যে ধ্বনি উচ্চারণের সময় মুখের কোথাও না কোথাও বাধা পায় এবং যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। বলো তো ব্যঞ্জন ধ্বনি কয়টি? ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 39টি। ব্যঞ্জন ধ্বনি কয়টি? 39টি। দেখো, আমি আবার বলছি, যে ধ্বনি উচ্চারণের সময় মুখের কোথাও কোনো বাধা পায় না বা যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। দেখো, যখন আমরা একটা ক লিখলাম, ক উচ্চারণ করি, তখন কিন্তু আমাদের উচ্চারণের সময় একটা অ চলে আসছে। কি আসছে না? যেমন ক, একটা অ চলে আসছে। ক কিন্তু স্বরধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারছে না। দেখো, আমরা ক উচ্চারণ করলে একটা অধ্বনি চলে আসছে। ঠিক তেমনি যদি আমরা খ উচ্চারণ করি তখনও একটা অ চলে আসে। তার মানে হচ্ছে যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। তোমরা লিখে নিতে পারো, যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। তাহলে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম ধ্বনি কাকে বলে। আমি আবারও বলছি, সহজ ভাষায় বা ব্যাকরণ শাস্ত্রের মতে মানুষের কণ্ঠনিঃসৃত আওয়াজকে ধ্বনি বলে। মানুষের কণ্ঠনিঃসৃত আওয়াজকে ধ্বনি বলে। তবে এ ধ্বনি সৃষ্টি হয় মানুষের কিছু বাকযন্ত্রের সাহায্যে বা বাকযন্ত্রের সাহায্যে। সেগুলো হলো ফুসফুস, গলনালী, জিহ্বা, তালু, মাড়ি। এর সংস্পর্শে হচ্ছে যে আওয়াজ বা ধ্বনি সৃষ্টি হয়, যে আওয়াজ সৃষ্টি হয় তাকেই ধ্বনি বলে। তার মানে মানুষের বাকপতঙ্গ বা বাকযন্ত্র বলো ফুসফুস, গলনালী, জিহ্বা, তালু, মাড়ি, এর সংস্পর্শে যে আওয়াজ সৃষ্টি হয় তাকে ধ্বনি বলে। ধ্বনি হচ্ছে দুই প্রকার, স্বরধ্বনি আর হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি, যে ধ্বনি উচ্চারণকালে মুখের কোথাও কোনো বাধা পায় না বা ব্যঞ্জন ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে বলা হয় স্বরধ্বনি। আর যে ধ্বনি উচ্চারণকালে মুখের কোথাও না কোথাও বাধা পায় এবং স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। তাহলে আমরা স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে জানলাম। তারপরে তোমরা চলে যাও অপর পেজে, 10 নম্বর পেজ। দেখো, এখানে আছে বর্ণ। আমরা এখন জানলাম, এতক্ষণ এই যতটুকু সময় আমরা পড়ছি, এই সময়টুকুর মধ্যে আমরা জানতে পেরেছি যে ধ্বনি কাকে বলে। কিন্তু আমরা এখন জানবো বর্ণ। বর্ণ কাকে বলে বা বর্ণ কি? তোমরা দেখো, বর্ণ হচ্ছে, যেমন অ হচ্ছে একটা ধ্বনি, আর অকে যখন আমি লিখে প্রকাশ করব, যখন এটার একটা আকৃতি দেব, এই যে একটা অ লিখলাম আমি, যখন এটা লিখে প্রকাশ করব তখন এটাকে হয়ে যাবে একটা বর্ণ। তাহলে কি বুঝতে পারলা যে বর্ণ কাকে বলে? আমি বলছি, ধ্বনি লিখে প্রকাশ করার জন্য যে সংকেত বা চিহ্ন ব্যবহার করা হয়, ধ্বনি লিখে প্রকাশ করার জন্য যে সংকেত বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় বর্ণ। বুঝতে পেরেছ বর্ণ কাকে বলে? যখন আমরা মুখে উচ্চারণ করব সেটা হবে ধ্বনি, আর সেটাকে যখন লিখে একটা আকৃতি দিব তখন সেটা হয়ে যাবে একটা বর্ণ। বর্ণ, ধ্বনি লিখে প্রকাশ করার জন্য যে সংকেত বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় বর্ণ। ধ্বনি যেমন দুই প্রকার, বর্ণ হচ্ছে কি দুই প্রকার। ধ্বনি কত প্রকার আমরা পড়েছিলাম? দুই প্রকার। ঠিক তেমনি বর্ণ হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে স্বরবর্ণ, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ।
স্বরধ্বনি যেমন স্বরবর্ণ, আবার তেমনি আবার ব্যঞ্জন বর্ণ। দেখো, স্বরধ্বনির লিখিত রূপকে বলা হয় স্বরবর্ণ, আর ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। বুঝতে পেরেছো? মানে স্বরধ্বনিকে লিখে প্রকাশ করলে সেটা হয়ে যায় স্বরবর্ণ হবে, আর ব্যঞ্জন ধ্বনিকে লিখে প্রকাশ করলে সেটা হবে ব্যঞ্জন বর্ণ। কারণ আমরা পড়েছি যে ধ্বনি মানে ধ্বনি হচ্ছে মানুষের কণ্ঠনিঃসৃত আওয়াজ, আর বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ। তাহলে স্বরধ্বনির লিখিত রূপকে বলা হয় স্বরবর্ণ, আর ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ কোনগুলি? যেমন স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, উ, ও। এই যে 11টি আমরা যে স্বরধ্বনি, এগুলি প্রত্যেকটা এক একটা ধ্বনি। এটাকে যখন আমি লিখলাম তখন সেটা হয়ে গেল বর্ণ। এই যে 11টি হচ্ছে স্বরবর্ণ। এই 11টি কি বর্ণ? স্বরবর্ণ। এই 11টি হচ্ছে স্বরবর্ণ। ঠিক অনুরূপ দেখো, ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপ হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। যেমন ক, খ, ঘ, ঘ, উয়, চ, ছ, জ, ঝ, ইয়। এগুলি হচ্ছে ডট ডট ডট, মানে এই ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যে 39টি বর্ণ আছে এগুলিকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। তাহলে আমরা শিখলাম ধ্বনি, ধ্বনির দুই প্রকার, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। আবার তারপরে আমরা শিখলাম বর্ণ, বর্ণ হচ্ছে দুই প্রকার, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরধ্বনির লিখিত রূপকে বলা হয় স্বরবর্ণ, আর ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। এবার আসো বর্ণমালা। বর্ণমালা কাকে বলে? বর্ণমালা, তোমরা কথাটা এর আগে শুনেছ। বর্ণমালা কাকে বলে? কোনো ভাষায় লিখতে যে ধ্বনি বা ধ্যোতক সংকেত বা চিহ্নসমূহ ব্যবহৃত হয় তার সমষ্টি হলো বর্ণমালা। মানে যে কোনো ভাষা লিখতে যে বর্ণ বা সংকেত ব্যবহৃত হয় তার সমষ্টিকে বলা হয় বর্ণমালা। তার মানে এই যে আমরা স্বরবর্ণ পড়লাম 11টি, আর ব্যঞ্জন বর্ণ পড়লাম 39টি। এই স্বরবর্ণ আর এই ব্যঞ্জন বর্ণ কিন্তু আমরা কোন ভাষায় ব্যবহার করি বলো তো? বাংলা ভাষায়। এই যে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ দিয়ে যে আমরা বাংলা ভাষায় লিখি, এই স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের সমষ্টিকে বলা হয় ব্যঞ্জন বর্ণমালা। এই ব্যঞ্জন বর্ণ আর স্বরবর্ণের সমষ্টিকে বলা হয় বর্ণমালা। তাহলে আমরা কি শিখলাম? বর্ণমালা কাকে বলে? কোনো ভাষার লিখতে যে সংকেতগুলো বা চিহ্নগুলো ব্যবহৃত হয় তার সমষ্টিকে বলা হয় বর্ণমালা। তাহলে বলো তো বর্ণমালা কয়টি? বাংলা বর্ণমালা কয়টি? বাংলা বর্ণমালা হচ্ছে 50টি। কীভাবে 50টি হলো? 11টি হচ্ছে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। এই 11টি আর 39টি মিলে হলো বর্ণমালা 50টি। এবার আসি, দেখো বর্ণমালার লিখিত রূপ। বর্ণমালার কিন্তু দুটি রূপ আছে, একটা হচ্ছে পূর্ণ রূপ আর একটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। যে কোনো বর্ণেরই স্বরবর্ণের পূর্ণরূপ আছে, যেমন স্বরে ও স্বরে আ, এগুলোর আবার সংক্ষিপ্ত রূপ আছে, কিন্তু তোমরা সেটা জানো। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কি বলো তো? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। কার চিহ্ন কয়টি বলো তো? কার চিহ্ন হচ্ছে 10টি। কার চিহ্ন 10টি। যেমন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। কার চিহ্ন হচ্ছে 10টি আর ফলা চিহ্ন হচ্ছে 6টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়, যেমন দেখো, তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে যে আমরা তো পড়েছি যে স্বরবর্ণ হচ্ছে
11টি, তাহলে কার চিহ্ন 10টি কী করে হলো? শুধু অকার হয় না, অকার বাদে বাকি সবগুলির কার চিহ্ন বা সংক্ষিপ্ত রূপ আছে। যেমন সরেয়াতে কি আকার, রস্যইতে রস্যিকার, দীর্ঘইতে দীর্ঘিকার, রস্যউতে রস্যকার, দীর্ঘউতে দীর্ঘকার, রিতে রিতে রিকার, এতে একার, ওইতে ওইকার, উতে উকার, ওতে ঔকার। এই যে আমরা দেখো তো তাহলে এটা কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে কিন্তু কার চিহ্ন হচ্ছে 10টি। কয়টি চিহ্ন আছে? সবগুলির কার চিহ্ন আছে, শুধু কোনো কার চিহ্ন বা নেই। তাহলে কার চিহ্ন হচ্ছে 10টি আর ফলা চিহ্ন হচ্ছে 6টি। দেখো ফলা চিহ্ন কি কি? ফলা ব্যঞ্জন বর্ণের আমরা বলেছি কিন্তু যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। তাহলে কার চিহ্ন হচ্ছে 10টি, সেটা তোমরা দেখলা। কার চিহ্ন কয়টি? 10টি। আর ফলা চিহ্ন হচ্ছে 6টি। ফলা চিহ্ন কয়টি? 6টি। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। কার চিহ্ন হচ্ছে 10টি আর ফলা চিহ্ন হচ্ছে 6টি। যেমন নফলা, নফলা, বফলা, জফলা, দেখো দেখো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। আমরা এর আগে লিখেছিলাম তাই না? কার চিহ্ন কয়টি পড়েছিলাম? 10টি। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ফলা চিহ্ন হচ্ছে 6টি। কয়টি? দেখো এখানে আমি 6টি লিখেছি। নফলা, নফলা, বফলা, মফলা, জফলা, রফলা, লফলা। এই ফলা চিহ্ন হচ্ছে 6টি। তাহলে তোমরা আজকে যতটুকু পড়ানো হলো এই পড়াগুলি তোমরা বাড়িতে পড়বা আর বাড়িতে অবশ্যই পড়াশোনা করবা। তোমরা জানো আজকে আর নয়, নেক্সট ক্লাসে তোমাদের হয়তো পরবর্তী কোনো বিষয় সম্পর্কে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থেকো। হ্যাঁ, করোনা বর্তমানে জানো কোভিড-19 কারণে অনেক লোক অসুস্থ হয়ে পড়ছে। তোমরা সেই জন্য বাড়িতে আসো, বাড়িতে থাকো আর পড়াশোনা করো। আর বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবা আর বাড়ি থেকে এসে 20 সেকেন্ড ভালো করে হাত ধুয়ে নেবা সাবান দিয়ে। ভালো থেকো সবাই।